গীতা পাঠের থেকে ফুটবল খেললে স্বর্গের আরো নিকটবর্তী হওয়া যায়। আমি এই কথাটা বললাম অনেক অসুবিধা সত্ত্বেও, কারণ না বললে হতো না। বলেছেন স্বামী বিবেকানন্দ। তাহলে ফুটবলটাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার কথা তিনি বলছেন, আর ফুটবলের মধ্যে দিয়ে একটা মানুষ যে সত্যিকারের মানুষ হতে পারে, যে মানুষটা নিজের গণ্ডির বাইরে বেরিয়ে সমাজের কথা ভাবতে পারে, দেশের কথা ভাবতে পারে। ফুটবল শুধু ফুটবল না, ফুটবল একটা মন্ত্রের নাম, একটা জীবনের নাম ফুটবল। আর ভারতবর্ষের ফুটবলের কথা, বাংলার ফুটবলের কথা বললে যে নামগুলো জল জল করে নক্ষত্রের মধ্যে, তার মধ্যে অবশ্যই একটা উজ্জ্বল নাম মেহতাব হোসেন। আমার মনে পড়ে যাচ্ছে সম্ভবত 1877 সাল বাংলায় ফুটবলটা শুরু করলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। বাংলায় ফুটবলটা শুরু করলেন, তারই উত্তরসূরি হিসাবে মেহতাব হোসেন। ইস্ট বেঙ্গলের জার্সি পরে খেলেছেন, মোহনবাগানের জার্সি পরে খেলেছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তো আমরা ডিবি নিউজের পক্ষ থেকে আমরা ভীষণ আজকে আনন্দ পাচ্ছি, এজন্যই সেই মানুষটাকে আমরা পাশে পেয়েছি। সাথে রয়েছেন মেহতাব হোসেন। আপনাকে ডিবি নিউজে সুস্বাগতম জানাই। নমস্কার, জানাই। তো প্রথমে একটা অনুমতি চেয়ে নিই, আমরা তো একই পরিবারের সদস্য। ফুটবল মাঠ আর ফুটবলের যারা দর্শক অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, ফুটবল খেলতে পারিনি কিন্তু ফুটবলের দর্শক হতে আজকেও ভীষণ ভাবে মন জানে, তাই আমরা একই ফ্যামিলি মেম্বার। তো আপনি আজকে এসেছেন, আমরা ভীষণ ভাবে আমরা আনন্দিত। আপনি থেকে সরিয়ে আমরা তুমিতে আসবো। আমাদের প্রথম প্রশ্ন যেটা দিয়ে শুরু করব, ভারতবর্ষ তো বটেই, বিশেষ করে ভারতবর্ষের কথাই বলি, যে ভারতবর্ষে ক্রিকেট মানে হচ্ছে গ্ল্যামার। ওরে বাবা, এই অমুক ক্রিকেটার আসছে, বিরাট আসছে, সচিন আসছেন, সৌরভ আসছেন, আলাদা গ্ল্যামার। সেই গ্ল্যামারের জগতে না গিয়ে ফুটবলের প্রতি ভালোবাসা কেন? দেখুন, আমি যখন স্টার্ট করেছি তখন কিন্তু ক্রিকেট এতটা ওয়েস্ট বেঙ্গল বা ভারতে এত ধরুন আমি 94 বা 95 থেকে স্টার্ট করি। আপনাদেরও আমার থেকে আগে আপনি দেখেছেন। আফটার ডালমিয়া আসার পরে যে গ্ল্যামারটা, যে ক্রিকেটের যে গ্ল্যামার, যে আর্ট, যে তোমার ফেম, নেম, এভরিথিং সবকিছু যেটা নিয়ে এসছে, তার সেটা সূত্রটা যখন কপিল দেবের হাত ধরে যখন বিশ্বকাপ জিতলাম, বিশ্বকাপে জেতার পরেও সেই গ্ল্যামারটা কিন্তু ক্রিকেটাররা, গ্ল্যামারটাও কিন্তু অতটা জিরা। তারপরে ডালমিয়া যে আসার পরে যে গ্ল্যামারটা, যে আর্থিকটা আপনি দেখুন, ওয়ার্ল্ড কাপে আসার পর, মানে ওয়ার্ল্ড কাপ 84 ওয়ার্ল্ড কাপ জেতার পরেও কিন্তু বাংলায় বিশেষ করে ফুটবলের প্রত্যেকটা ঘরে, তারপরেও কিন্তু ফুটবল অনেক গ্ল্যামার ছিল। 84 এর পরেও, ওয়ার্ল্ড কাপ জেতার পরেও ক্রিকেটে অনেক গ্ল্যামার ছিল। তখন আমার হয়তো 84 এ 2 বছর বয়স, আমার খুব একটা জানি না, যতটা শুনেছি তখন কলকাতার প্লেয়ারদের একটা আলাদা একটা ইমেজ, একটা আলাদা গ্ল্যামার ছিল। কলকাতা ফুটবল মানে হচ্ছে বাংলার রাজধানী, ফুটবলের রাজধানী আর কি কলকাতা। মক্কা, হ্যাঁ মক্কা, একদম কলকাতা ফুটবলে মক্কা স্টিল না, এখনো ওয়েস্ট বেঙ্গল মোহন ছাড়া ইন্ডিয়ান ফুটবল আমরা ভাবতেই পারি না। তো যেটা আমরা নিজেকে মার্কেটিং করতে পারি, ফুটবল যখন মার্কেটিং করার দরকার ছিল, বিশেষ করে ফুটবলার
এইটা কিন্তু আমাদের ফুটবলে আনতে হবে। এইটা প্লেয়ারদের আপনি যদি যতক্ষণ চেনাচ্ছেন না, প্লেয়ারদের আপনি তোমার প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট, প্রত্যেক সবসময় নিউজে বা এই যে ব্যাপারটা তখন আসছে, যখন ফার্স্ট আইএসএল এলো, তারপরে তার আগে ইন্ডিয়া টিম ভালো করেছে, যখন আমরা নিউ কাপ চ্যাম্পিয়ন হলাম, তারপরে আস্তে আস্তে এটা কি যখন আমরা বড় চ্যানেলের সাথে যখন আসতে বাইরে, তখন কারা বসছে, তখন বসছে অফিসিয়াল। এই জায়গাটায় আমরা কিন্তু ক্লাবেও তাই, ধরুন কোনো জায়গায় ই করা বা তোমার কোন জায়গায় বলা, সেটা অফিসিয়ালরা বলছে। আমার মনে হয় ফুটবলারদের যদি আগে আসে, আজকে যদি আমরা ফুটবল যদি বাঁচি, অফিসিয়ালরা বাঁচবে, আমরা বাঁচবো, এক্স প্লেয়াররা। ফুটবল নিয়ে চিন্তা কিছু অনেকটা মার্কেটিং করতে হবে। মার্কেটিং না করলে হয়তো আমরা র্যাঙ্কিং এ আজকে 95 আছি, কিন্তু দেখবেন অন্য অন্য দেশেও তারা র্যাঙ্কিং এ যে খুব বেশি দাঁড়ায়, তারা কিন্তু ফুটবলটাই কিন্তু মার্কেটিং করে। আজকে কিন্তু ব্রাজিলকে আমরা চিনি ফুটবলের জন্য, আর্জেন্টিনাকে চিনি আমরা কিন্তু ফুটবলের জন্য। আমরা মারাদোনা কোথায়, আর্জেন্টিনা, মানে বা তোমার একটা প্লেয়ারের নামে দেশ চিনছে না, একদম একদম পেলে ব্রাজিলের। তো এই জায়গাটাকে তুলে ধরতে হবে, আমাদের প্লেয়ারদের ফ্রন্টে আনতে হবে, প্লেয়ারদেরকে চেনাতে হবে, ইন্ডিভিজুয়ালি চেনাতে হবে। তাহলে আইডল, আজকে বিরাট কোহলি হচ্ছে আইডল, বা আরো কিছু প্লেয়ার আছে যারা আইডল। আমি সচিন যাওয়ার পরে খুব একটা ক্রিকেট ইন্টারেস্ট আমি হারিয়ে গেছি, কারণ খুব সচিনের ফ্যান, আর আমি খুব ভাগ্যবান যে কেরালা ব্লাস্টার খেলতে পেরেছি। ওনার ছিলেন একটা পার্টনার ছিলেন, ওনাকে কাছ থেকে দেখেছি। তো এরকম গ্রেট মানুষ বা এরকম গ্রেট ক্রিকেটার খুব কম পাওয়া যায়, বা আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা যেটা বলছিলাম যে এই জায়গাটা আমরা কিন্তু মারতে পেরেছি, যদি তুলে নিয়ে আসতে পারতাম, আরো মার্কেটিং করতে পারতাম। মার্কেটিং হচ্ছে এভরিথিং। আপনি দেখুন ইন্ডিয়া ছাড়া, আমি বলে নিই এটা, ইন্ডিয়া ছাড়া আপনি দেখবেন এত ক্রেজ কিন্তু কোনো জায়গায় নেই। না, এখন শ্রীলঙ্কায় কমে গেছে, ওয়েস্ট ইন্ডিজে কমে গেছে, সাউথ আফ্রিকায় কমে গেছে, অস্ট্রেলিয়ায় কমে গেছে, যেখানে বড় বড় দেশের কথা বলছি যারা ভালো ক্রিকেট খেলে। আজকে কত বড় বড় প্লেয়ার আসতো ওয়েস্ট ইন্ডিজ থেকে, সেখানে আস্তে আস্তে কিন্তু ওরা ওদের ট্যালেন্ট কিন্তু কমে গেছে, সেই উজ্জ্বলতাটা অনেকটাই মূল্যবান। একমাত্র ইন্ডিয়া যে জায়গাটা ডেভেলপ করছে, অন্যান্য দেশ টাকা আর্থিকের জন্য বলুন বা অন্যান্য কিছু বলুন, তারা কিন্তু আস্তে 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 কিন্তু ইন্ডিয়া থেকে পিছিয়ে গেছে। তাই জন্য ইন্ডিয়া কিন্তু 1 নম্বর টিম। আমরা যদি ভালো দেশ যদি ধরেন, 8খানা খুব বেশি আমার 6খানা খুব ভালো দেশ আছে যারা ক্রিকেট ভালো খেলে। ইউরোপ যদি খেলতো, ল্যাটিন আমেরিকা যদি খেলতো, চীন যদি খেলতো, কত চীন যদি খেলতো, তারা কিন্তু ফুটবলটা একটা গ্লোবাল গেম। এটা আমি কিছুদিন আগে দেখেছিলাম 203টে দেশ জাস্ট ফর কোয়ালিফাইং খেলে, তারা 200 দেশ ছাড়া বা আরো অনেক দেশ এখন 209টা হয়ে গেছে কোয়ালিফাই, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই। তো এই জায়গাটা কিন্তু আমাদের তুলে ধরতে হবে, ফুটবলকে বাঁচাতে হবে, মার্কেটিংটা হচ্ছে মেন থিং। আমি এই প্রসঙ্গে পরে আসবো, আমি শুধু ব্যক্তি নায়ককে একটু বলি। এই ফুটবলে আসার ক্ষেত্রে প্রথম অনুপ্রেরণা কি? যেটা প্রথমে যেটা বলছিলে তুমি, ব্যক্তি, আমার পাড়ার প্রচুর দাদারা ফুটবল খেলতে, আর আমাদের ফুটবলটা খুব প্যাশনলি তোমার পাড়ায় খেলা হতো। তাদের দেখে বড় হওয়া। আমার এরকম লোক ছিল নাকি আমাকে হাত ধরে কলকাতা মাঠে নিয়ে আসবে, কলকাতা মাঠে খেলা দেখাবে। অনেক বাচ্চা হয় না বাবার সাথে গিয়ে খেলা দেখে, সেরকম কেউ ছিল না। তো আমি খুব লাকি যে দাদাদের দেখে বা তোমার ওরাম হতে হবে, দাদাদের মতন হবে। তারপরে আস্তে আস্তে আমাদের বাড়ির পাশে, মানে ঠিক পরের স্টেশনে অমিত দা থাকেন, অমিত দাস, উনি আমার আইডল। ওনাকে দেখে, ওনার অনেক গল্প শুনে তোমার নিজের প্যাশনটা নিয়ে, এটা কিভাবে উনি থাকেন, কিভাবে খান, স্বপ্নটা ওইখান থেকে নির্মাণ করা শুরু হয়ে গেছে। নির্মাণ করা বড়দের দাদাদের দেখে, তারপরে দেন অমিত দা, দেন তারপরে ওনার থেকে ভালো খেলতে হবে, ওনার থেকে বড় প্লেয়ার হবে। এটা একটা মজা ছিল, কিন্তু জানতাম না কি এই জায়গায় পৌঁছে যাবো, ফুটবলে চরমে একটা আলাদা একেবারে জড়িয়ে ধরতে পারবো, সেটা কোনোদিন ভাবিনি। কিন্তু আমি একটাই জিনিস সবসময় মনে করতাম, পরিশ্রম, ফল পাই না পাই, পরিশ্রম। আর পরিশ্রমটা না করলে, আমার না এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, কিছুদিন আগে আমি দেখছিলাম একটা জায়গায় যে পিকাসো
বিশ্ববিখ্যাত চিত্রকর। তো তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একজন ভদ্র মহিলা চিনে ফেলেছে, আরে পিকাসো। তো পিকাসো সঙ্গে সঙ্গে কি করলেন, পেন্সিলের উপরে সঙ্গে সঙ্গে একটা স্কেচ করলেন, এই নাও এটা তুমি নিয়ে যাও, এটা দাম হচ্ছে 50 টাকা। জাস্ট 30 সেকেন্ড হলে এগিয়ে দিল। তো ভদ্রমহিলা ভাবতে পারছে 30 সেকেন্ডে হয় নাকি আঁকা, 30 টাকা সম্ভব, 50 টাকা সম্ভব। তিনি সঙ্গে সঙ্গে গেছেন যেখানে চিত্রগুলো বিক্রি হয়, এবং সেখানে যাওয়ার পরে ভদ্রলোক চিনে ফেলেছেন, আরে এটা তো পিকাসোর ছবি, আমি 50 টাকা দেবো। অবাক ভদ্রমহিলা, 30 সেকেন্ডে 50 টাকা কি করে সম্ভব, বছরে বিক্রি করবো। এবার পিকাসোকে খুঁজছেন খুঁজছেন খুঁজছেন, প্রায় 1 বছর পরে পিকাসোকে পেয়েছেন, এবং এই প্রশ্নটা জিজ্ঞাসা করলেন যে কি করে সম্ভব আপনি 30 সেকেন্ডে 50 লাখ টাকা ছবি আঁকলেন। তখন পিকাসো বলছে, এই 30 সেকেন্ডে 50 লাখ টাকার ছবিটা আঁকার জন্য আমাকে 30 বছর প্র্যাকটিস করতে হয়েছে। মানে যে প্র্যাকটিসটা কি, মানে এর চেয়ে বড় উদাহরণ মনে হয় না। অবশ্যই আমি ছোটবেলা থেকে এবং আমার কোচেদের থেকে শিখেছি, সিনিয়রদের থেকে শিখেছি, পরিশ্রমের বিকল্প কিছু নেই। পরিশ্রম করতে 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 যত আমার যে ছোটবেলা হার্ডওয়ার্কটা কিন্তু তোমার হয়তো আজকে আমি ফল পেয়েছি, কিন্তু আমি কোনদিনও ভাবিনি যে আমার পরিশ্রম করছি সেটা ফল পেতেই হবে। কিন্তু এটাই ভেবেছিলাম কি একটা দিন আমি সাকসেস হব, একদিন আমি সাকসেস হব, কনফিডেন্সটা ছিল। তার থেকে বেশি আমার প্রতি ছিল আমার কোচের অভিদত্ত রায়। এই প্রশ্নটা তোমার প্রথম কোচ প্রথমে ছিলেন দেবু মজুমদার, বারাইপুরে থাকতেন। তারপরে যেমন যেটা তোমার হয়েছে অভিদত্ত রায়, উনি আমার উপরে অনেক কনফিডেন্স ছিলেন, যে আমার থেকে বেশি, যতটা আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স ছিল না, আমার থেকে বেশি ওনার কনফিডেন্স ছিল আমার প্রতি। মানে যখনই যেরকম রত্নটা গেছেন এইটা খাঁটি, কোচ দেবুদা ছিলেন, যে দেবুদা তোমার অভিদত্ত রায় এনারা ছিলেন কি আমি কিছু একটা করে দেখাবো। আমার মাকে বাবাকেও বলতেন আর কি, আপনি কোচের কাছে আমি মানে ছোটবেলা থেকে এখন স্টিল জানি না কেন আমি খুব লাকি বলতে পারেন, খুব একটা যে বকেছে তা মানে আমি সত্যি মানে কথা বলছি সেটা কি সুন্দর হাসিটার জন্য না, দেখুন সুন্দর হাসির ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন যে জিনিসটাকে ভালোবাসেন না, সেই জিনিসের জন্য যদি পাগল হন, অনেক সেই সময় স্বার্থপর না হয়ে যায়, কারণে আপনি যে কোনো জিনিস ভালোবেসে করছেন আর সবসময় সবকিছুতে 100% দিচ্ছেন, কোনো সময় কাজটাকে চুরি করছেন। এই জায়গাটা প্রতিদিন একটা লড়াই থাকে। আজকে মেহতাব হাসান যেরকম খেললো, আগামীকাল মেহতাব হাসান তার চেয়ে ভালো খেলবে, মানে মেহতাব হাসান ভার্সেস মেহতাব হাসান কালকের সঙ্গে আজকে আমি কোনোদিন এটাও বলি যে আমি নিজেকে কোনোদিন অন্যর সাথে কম্পিটিশন করতাম না, নিজেকে সাথে নিজে কম্পিটিশন করতাম। যে আপনি ঠিকই বলেছেন যে আমি যখনই খেলতাম মনে হতো কেন আমাকে নিজেকে ছাপিয়ে দিতে হবে, তাহলেই আমি কোচের পছন্দ হবো, তাহলেই আমি এত বছর 10 বছর ইস্ট বেঙ্গলে খেলেছি, 4 বছর মোহনবাগানে খেলেছি, মানে 5 বছর মোহনবাগানে খেলেছি, আইএসএল 3 বছর খেলেছি। তো যদি আমাকে রেগুলার খেলতে হয় তাহলে আমি নিজে ছাপিয়ে না যাই, যদি প্রত্যেক দিন যদি পারফর্ম না করি তাহলে এটা হচ্ছে পাবলিক ক্লাব আমাকে ছুটে ফেলে দেবে ভাই। পারফর্ম করো থাকো না যাওয়া, এটা বাস্তব, এটা সব জায়গায় সারা পৃথিবীতে যতই বড় প্লেয়ার আপনি বলুন, রেগুলার এভরিডে পারফর্ম যদি না করে, সেই যতই কারোর মুখ দেখে আপনি বললেন না হাসি দেখে বাইরে দেখে দেখতে সুন্দর দেখে কেউ স্টেজে মারা যায়, আর আপনাকে দেখতে সুন্দর হলে আপনাকে কোনো কেউ টিমে রাখবে না। পরিশ্রম করতে হয়, ভালো তোমার নৈপুণ্য, তোমার পরিশ্রম, তোমার ডেডিকেশন সবটা নিয়ে টিকে থাকা কথা। আর আমি মনে করি বিশেষ করে ইস্ট বেঙ্গল মোহনবাগানে আপনার পরিশ্রম যদি না থাকে, প্রত্যেকদিন যদি ভালো না খেলেন, বললাম ক্লাব কেন সাপোর্টাররাই আপনারা খেলতে দেবে না। আরেকটা কথা, প্রথম ফুটবল ক্লাব ঘরের মাঠে ফার্স্ট হচ্ছে কালীঘাট, দেন হচ্ছে তোমার এফসিআই, দেন হচ্ছে কালীগঞ্জ, দেন হচ্ছে কালীগঞ্জ, দেন হচ্ছে তোমার মোহনবাগান, দেন হচ্ছে তোমার ইস্ট বেঙ্গল। কার হাত ধরে ইস্ট বেঙ্গল? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তখন একটা
এরকম আমি খেলছিলাম, খেলতে খেলতে তোমার 4 বছর হয়ে গেছিল, তারপর একটা ইঞ্জুরি আসে। তখন হয়তো ইঞ্জুরি আসার লিগামেন্ট অপারেশন হয়েছিল, হয়তো মোহনবাগান অফিসিয়াল ভেবেছিল হয়তো আর ফিরে আসতে পারবে না। কথা বলেছিল আমার সাথে, দেবাশিসদা কথা বলেছিল, আমি সিঙ্গাপুর থেকে এফসি কাপ খেলে আজ ফিরছি, তখন ফ্লাইটে তুই কি মোহনবাগানে থাকবি না, বা তুই মানে ওই জোরটা, যে জোরটা আমার পারফর্ম, মানে আমি 2005-এ যখন ক্যাপ্টেনশিপ করেছি, যে ফুটবলটা খেলেছি 2006-এ, ওই জোরটা ছিল না। আমি মানে এরা ফিলিংস হয় না, ফিলিংস আসে না যে আমার জায়গায় হয়তো আমার ইঞ্জুরি আছে, তাই জন্য হয়তো আমাকে ভাবছি এরা ফিরে আসতে পারে। তো ওই ওই একটা রাগে বা ক্ষোভ, একটা ক্ষোভ হয় না মানুষের, কি আমি হারবো না। তো যখন তারপরে ইস্টবেঙ্গলে সাইন করলাম, ইস্টবেঙ্গলে সাইন করার পরে একটা বাবু বাচ্চা, মানে বাবু চক্রবর্তী এসেছিল আমার কাছে, অমিত দাকে পরিচয়, যেহেতু আমার অমিত দাস আমার খুব বাড়ির পাশে থাকে, অমিত দা বললো তোমাকে ইস্টবেঙ্গল চাইছে। আমি বললাম, তারপরে অভিদাকে জিজ্ঞেস করলাম। তখন আমি যখন যে কোনো কাজ আমি করতাম বা যে কোনো টিমে সাইন করতাম, তখন অভিদাকে একবার মানে যারা এগিয়ে দিয়েছে এই অবধি, তাদের মতামতটা একদম প্রথম থেকে এখন পর্যন্ত নিয়েই অন্য কাজ করে। অবশ্যই যে কোনো অতীতকে সম্মান দেওয়া। সবসময় আপনি বড়দের সঙ্গে সম্মান না পান, আমি যখন সিনিয়র হবো তখন আমার জুনিয়র আমাকে সম্মান দেবে। আমি সবসময় ভাবি, আমি যখন বড় হচ্ছি বা আমি ছোট আছি, আমি নিজের থেকে বড় যারা আছে তাকে সম্মান দেবো, নিজের থেকে যে ছোট আছে তাকে সম্মান দেবো, তাহলেই আমি সমাজের সম্মান পাবো, নাহলে সম্মান পাওয়া যায় না। অনেক মানুষ দেখবেন আমি নিজের থেকে বড় লোককে, যাদের পয়সা আছে তাদেরকে সম্মান দিই, কিন্তু যারা নিজে গরিব আছে, আমার থেকে যে গরিব তাকে সম্মান দিই না। আমার বাইরেটা থেকে সম্মানটা করি, আমার একটা ছেঁড়া কাপড়, ছেঁড়া জামা পরা, সুতরাং তুই, কিন্তু যেটা আমি সবচেয়ে বেশি, আপনি সত্যি কথা বলতে হয়তো অনেকের খারাপ লাগবে, আমাদের মালিদের আমি বেশি সম্মান করি। শঙ্কর মালিক মালিককে আমি পাইনি, শঙ্কর বাবাকে পাইনি আমি, কিন্তু ভগবান দাকে পেয়েছি, রাম আছে, রামদা আছে, দীপকদা আছে, সুরাজ আছে, এইদিকে মোহনবাগানে নরিদা আছে, তোমার ঈদের পেয়েছি। তো ওইটাই আমি সবসময় মনে করতাম। আমার একজন ইংলিশ কোচ বলতেন কি, দেখো মেকআপ, আমরা কল্যাণদাকে বা যেভাবে আমরা নিতুদাকে বা এই যে অফিসিয়াল গুলো, ছোট ছোট অফিসিয়াল যেভাবে সম্মান দেয়, সেভাবে আমরা কিন্তু মালিকের সম্মান দিই না, যেভাবে আমরা হই তৈ করি বা এ করি। তো সেই জায়গায় তুমি যদি বড় হতে গেলে, তুমি যদি বড় হতে চাও বা বড়, নিজের ছোটকে সম্মান আগে করবে, নিজের গরিব যারা যে সেতু বেঁধেছিলেন, একটা কাঠবিড়ালির অবদান ছিল অসাধারণ, সবার অবদান, আর সেইটাকে ব্যক্তি মেহতা ভুলতে চাই না, রেসপেক্ট না। ওইটা রেখে তো অমিতা বলেছিলেন যে তোমাকে বাবু চক্রবর্তী চাইছে, ঠিক আছে, যাই হোক, ওই সময় অফারও চলে এসেছি তোমার থেকে। তো একমাত্র ওই সময় মোহনবাগান থেকে যদি কাউকে নিতে ইচ্ছা ছিল ইস্ট বেঙ্গলে, তো আমার। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে। 1 বছর খুব একটা ভালো যায়নি ইস্ট বেঙ্গলে। ফার্স্ট ম্যাচে গোল করার পরে ইঞ্জুরি চলে এসেছে, তারপরে যখন আস্তে আস্তে ফিরেছি 2007-8-9 ফেডারেশন কাপে গোল করার পরে তারপরে আর পেছনে ঘুরে দাঁড়াতে। আমি যতদূর জানি তোমার প্রথম জার্সি নাম্বার ছিল 23, এবং 23 নম্বর জার্সিটা পরে ইস্টবেঙ্গলে খেলতে কার্তিক শেঠ, আমার মনে আছে। সারা মাঠে কার্তিক শেঠকে দেখা যাচ্ছে না, গোল কার্তিক শেঠ না, সেই 23 নম্বর জার্সি পেয়েছিলেন নেতা হোসেন, পরবর্তী সময় মনে 14 নম্বর জার্সি। 14 নম্বর ফার্স্ট আমার মোহনবাগানে 23 নম্বর ছিল। আমার এখনো মনে আছে, যেটা গোবিন্দদা যে ফিজিও বা মালিক যাই বলুন আপনারা, সে করে দিয়েছিল 23 নম্বর। তারপরে যখন ইস্টবেঙ্গলে এলাম, তারপর 23 ফার্স্ট ইয়ার, হ্যাঁ ফার্স্ট ইয়ার। দেন নীলদা বললো তোর 23 নম্বর শুট করছে না, তুই 14 কর। 14টা এখন একটা ম্যাথামেটিক্যাল একটা সিম্বল হয়ে গেছে, একদম 14 নম্বর জার্সি MH14 নাকি, ওইটা আমি খুব লাকি। তারপরে মিডফিল্ড জেনারেল সবাই অনেকে ডাকি, তো আমি খুব লাকি। আর আমি খুব মানে বিশেষ করে এদের জন্য, বিশেষ করে সাপোর্টারদের জন্য আজকে ম্যাচ হাউস মিডফিল্ড জেনারেল, এরা যদি না হতো বা এরা যদি অ্যাপ্রিসিয়েট না করতো, একটা কথা মনে করি, যারা স্টেজে শো করে বা যারা আর্টিস্ট, তাদের যদি অ্যাপ্রিসিয়েট সাপোর্টার যদি না করে, তারা কোনোদিন নিজেকে মেলে ধরতে পারে। একটা অন্য প্রশ্ন আছে যে ইস্টবেঙ্গল নাম
এইটা বলা খুব ডিফিকাল্ট, কেন আমার পরিচিতি দিয়েছে তোমার ময়দানে খুব বড় পরিচিতি দিয়েছে মোহনবাগান। তারপরে যদি সাকসেস, লাইফে যদি সাকসেস বলো, ইন্ডিয়ান বেস্ট মিডফিল্ডার, ইন্ডিয়ান তোমার বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার, বেস্ট ফ্যান প্লেয়ার অফ দ্য ইয়ার, সবই কিন্তু ইস্ট বেঙ্গলে থেকে। পাগল দর্শক, মানে যাকে ভালোবাসবে বুক দিয়ে ভালোবাসবে আর কি, আমাদের বুকের উপর দিয়ে হেরে যাবে এরকম। আমার একটা ঘটনা বলি, আমি ফেডারেশন কাপে খেলে আসছি মানে শিলিগুড়ি থেকে, যখন চ্যাম্পিয়ন ছিলাম ডেপুকে আর কি। মানে আমি প্রায় 45 মিনিট, মানে আমার গাড়িতে আসতে আসতে 45 মিনিট লেগেছে আসতে। মানে এরম পাগল, মানে এরম ভালোবাসা প্লেয়ারদের প্রতি ভাবা যায় না। এটা এই জিনিসটা সারা জীবন যারা প্লেয়ার যারা খেলেছে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান, তোমার এটা সারা জীবন মনে হবে। ভুল বলার চেষ্টা, যারা খুব সাকসেস, যারা অনেক বছর খেলেছে তারা তো অবশ্যই মিস করে। 1-2 বছর খুব ডিফিকাল্ট, তারা কেন এই জায়গাটা বা এই জায়গাটা অতটা মিস করতে পারে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে ফুটবল খেলেছে, তারা আমাদের মতন যারা অনেক বছর খেলেছে, তারা মিস করে। আচ্ছা, আমি ফুটবল খেলতে গিয়ে এরকম একটা ঘটনা যেটা ব্যক্তি মেহতাবকে দুঃখ দিয়েছে। দেখুন, আমি সেইটুকু মনে রাখি যে কোনো কিছু স্থায়ী নয়। হয়তো আমি দুঃখ পেয়েছি একটা ম্যাচে, আমার মনে আছে এখনো, ফেডারেশন কাপে কলকাতা হয়েছিল, আমার ইঞ্জুরি ছিল, তারপরেও অনেকে বলেছিল না, অনেকে যখন ইঞ্জুরি উঠে যাই তখন বলেছিল না কেন নামলো, কি জন্য নামলো, ইঞ্জুরি যখন ছিল ও যদি মাঠে থাকলে ভালো হতো। অনেক কিছু, অনেক ঘটনা ঘটেছে, পুরো ব্লেমটা আমার মাথায় এসেছিল। তখন আমি অতটা মাথা দিইনি, আমি ভেবেছিলাম কি এইটা জবাব কিন্তু আমার শুধু মাঠে। আসলে মানুষ